এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অবশ্যই এটা এসবি ইনস্টিটিউটের চ্যানেল বলার থেকেও তোমাদের চ্যানেল বলা ভালো, কারণ এখানে সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি করানো হচ্ছে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে। আর তার সাথে আরও একটা কথা, আজকে আমি হিস্ট্রির একটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ বর্তমানে হিস্ট্রির যে কোনো পার্ট থেকেই প্রশ্ন আসে। আগে একটা ধারণা ছিল শুধু মডার্ন পার্টের ওপর বেশি ফোকাস করলেই আমরা পরীক্ষাগুলোতে অনেক বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু সেই কনসেপ্ট কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং তার সাথে দেখো এখন আমাদের প্রত্যেকটা জায়গা একদম কনসেপচুয়াল বা কনসেপ্ট একদম ক্লিয়ার করে তবে কিন্তু পড়তে হবে, নইলে পরে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারছি না বিভিন্ন পরীক্ষায়। তাহলে একদম ভিডিওটা ভালোভাবে দেখো। আজকে হিস্ট্রির ষোড়শ মহাজনপদ এটা সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত, এবং প্রত্যেকটা মহাজনপদের যে লোকেশন বা অবস্থান সেগুলো সম্পর্কেও আমরা ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, সবার প্রথমেই আমাদের যেটা দেখে নিতে হবে যে এই ষোড়শ মহাজনপদ এটার উদ্ভব বা উৎপত্তি কোথা থেকে হয়েছে। আমরা একদম প্রাচীন ভারতের ইতিহাস যখন পড়ছি তখন আমরা দেখেছিলাম হরপ্পা সভ্যতার কথা আমরা পেয়েছিলাম। তাহলে এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পরবর্তী যে সময়কাল, অর্থাৎ এই হরপ্পা সভ্যতার পরবর্তী সময় বৈদিক সভ্যতা, এই সময়গুলোতে সেভাবে কিন্তু আমরা নগরের বিকাশ ভালোভাবে দেখতে পাইনি আমাদের ভারতবর্ষে। অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম এবং ষষ্ঠ যে শতক, সেই শতকে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম কিছু নির্দিষ্ট এলাকা, যে এলাকাগুলোতে একটা গ্রাম্য পরিবেশ বা গ্রাম্য জনবসতি গড়ে উঠছে। সেই গ্রাম্য জনবসতিযুক্ত নির্দিষ্ট এলাকাকে কি বলা হচ্ছে? মহাজনপদ। এই যে মহাজনপদ, এটা এই শব্দটা কোথা থেকে এসেছে? এখানে দেখো, জনপদ কথার অর্থ হচ্ছে যেখানে জনগণ পা রাখেন বা যেখানে জনগণের স্থায়ী বসতি গড়ে উঠছে সেটাকে জনপদ বলা হয়। আর মহা কথাটা কোথা থেকে এসেছে? মহা কথাটা এসেছে যে জনপদগুলো অনেকটা এলাকা বৃদ্ধি করতে পেরেছে বা তাদের শক্তি বৃদ্ধি করতে পেরেছে, সেই জায়গা থেকে এসেছে কিন্তু এই ধারণাটা, যেটাকে বলা হচ্ছে মহাজনপদ। তাহলে যে জনপদগুলো প্রথমে ছোট ছিল সেগুলো ধীরে ধীরে তার এলাকা এবং শক্তি বৃদ্ধির মাধ্যমে বৃহৎ জনপদে পরিণত হয়েছে, তাকে আমরা বলছি মহাজনপদ। তাহলে এটা ভালো করে খেয়াল রাখবে। এবং যদি আমরা দেখি খ্রিস্টপূর্ব পঞ্চম এবং ষষ্ঠ শতকে, তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষে মোট 16টা মহাজনপদ কিন্তু গড়ে উঠেছিল, যাদের মধ্যে সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল হচ্ছে মগধ। তাহলে মগধ ছিল সবথেকে শক্তিশালী মহাজনপদের মধ্যে অন্যতম, যে ধীরে ধীরে তার নিজের শক্তিটা বৃদ্ধি করেছে। আর তার সাথে দেখো আরো একটা কথা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মহাজনপদই কি শুধু একটা জায়গাতেই ছিল বা উত্তর ভারতেই ছিল? না, দেখো উত্তর ভারতে ছিল 15টা মহাজনপদ, আর বাকি একটা মহাজনপদ ছিল কোথায়? দক্ষিণ ভারতে। তাহলে এই যে উত্তর ভারতের 15 এবং দক্ষিণ ভারতের একটি, এই নিয়ে হচ্ছে মোট 16টা মহাজনপদ। এই জন্য এই মহাজনপদগুলোকে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। তাহলে মহাজনপদ কথার অর্থ হচ্ছে যে জায়গাগুলোতে কি দেখতে পাচ্ছি আমরা? স্থায়ী একটা বসতি দেখতে পাচ্ছি, অর্থাৎ জনগণ যে জায়গাগুলোতে তার পা রেখেছেন বা স্থায়ী বসতি গড়ে তুলেছে তাকে বলা হচ্ছে জনপদ। সেটাই যখন তার এলাকা এবং শক্তি বৃদ্ধি করছে তাকে বলা হচ্ছে মহাজনপদ। আর তার সাথে হচ্ছে ভারতবর্ষে মোট 16টা মহাজনপদ থাকার জন্য এটাকে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। এবার দেখো, এখান থেকে মোটামুটি আমি যা বললাম তাই এই জায়গাগুলোতে রয়েছে। যেটা আরেকটু তোমাদের জানতে হবে যে সময়কালটা তো অবশ্যই পড়বে, পঞ্চম ও ষষ্ঠ শতকে এই জনপদগুলো গড়ে ওঠে। উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মিলিয়ে মোট 16টা মহাজনপদ রয়েছে, উত্তর এবং দক্ষিণ ভারত মিলিয়ে। এরপর যেটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে এই মহাজনপদগুলোর উল্লেখ আমরা কোথা থেকে পাই, মানে কোন গ্রন্থ থেকে মহাজনপদগুলোর উল্লেখ পাই আমরা,
জৈন ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে ভগবতী সূত্র, এটা থেকে আমরা কি জানতে পারি, এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি। তাহলে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি, জৈন ধর্ম ভগবতী সূত্র থেকে জানতে পারি। আরো একটা কথা, সেটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী থেকেও আমরা এই ষোড়শ মহাজনপদের ধারণা পেয়ে থাকি। তাহলে এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করবে যে ষোড়শ মহাজনপদ থেকে আমরা কোন কোন গ্রন্থ থেকে জানতে পারি। নেক্সট চলে আসি পরের যে স্লাইডটা, এখানে দেখো একদম মহাজনপদগুলোর উল্লেখ করা রয়েছে। কি কি রয়েছে মহাজনপদের মধ্যে? কাশী, কোশল, কুরু, পাঞ্চাল, ব্রিজি, অঙ্গ, মগধ, মালব, বৎস, মৎস্য, অবন্তী, অসমক, চেদি, সুরসেন, গান্ধার আর কম্বোজ। এদের মধ্যে মনে রাখবে একমাত্র অসমক হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ, আর বাকি 15টা উত্তর ভারতে অবস্থিত মহাজনপদ। দেখে নাও ম্যাপটিতে, ম্যাপের মধ্যে প্রত্যেকটা মহাজনপদের এলাকাগুলোকে চিহ্নিত করা রয়েছে। যেরকম এখানটাতে দেখো এটা হচ্ছে অসমকের লোকেশন, এই জায়গাটাতে অসমক অবস্থিত, সেই জন্য এটা হচ্ছে অসমক। এরপরেও দেখো এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার অবন্তী এই মহাজনপদের অবস্থান, এছাড়া অঙ্গের অবস্থান এখানে, মগধের অবস্থান এখানে, যেটা ছিল সবথেকে শক্তিশালী মহাজনপদ বা ষোড়শ মহাজনপদগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী, সেটা হচ্ছে মগধ। এটা হচ্ছে ব্রিজি, এটা হচ্ছে মল্ল, এটা হচ্ছে কাশী, এটা বৎস, এখানে সুরসেনা রয়েছে, এখানটাতে মৎস্য রয়েছে, এটা কুরু, এবং এখানে পাঞ্চাল রয়েছে, এখানে হচ্ছে কোশলা রয়েছে, এখানটাতে চেদি রয়েছে, এবং এছাড়াও যদি আমি দেখি এখানটাতে আমরা গান্ধারের লোকেশন পাবো এই যে এই জায়গাটাতে। তাহলে দেখো মোটামুটি ভাবে অধিকাংশ যে মহাজনপদগুলো সেগুলো এই ছবিটাতে বা এই ম্যাপটাতে লোকেশন করে দেখে নেব যে এই জায়গাটাতে দেখো পুরো উত্তর ভারত জুড়ে 15টা মহাজনপদ, মাত্র একটা দক্ষিণ ভারতে অবস্থিত যেটার নাম হচ্ছে অসমক। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। নেক্সট দেখো সবার প্রথমে আমরা অঙ্গ সম্পর্কে জানবো। এটা কি পজ করব? হ্যাঁ পজ করো, এই চাই। চলো এবার প্রথম যে মহাজনপদ সেটা সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে প্রথমে রয়েছে অঙ্গ। দেখো যেটা এখান থেকে যতটুকু পড়তে হবে সেই জায়গাটুকুই আমি ফোকাস করে তোমাদেরকে পড়াবো। যেরকম ধরো অঙ্গের যে জায়গাটা আমাদের পড়তে হবে, লোকেশন বা অবস্থান কোথায়। বর্তমানে বিহারের যে পূর্ব দিক বা পূর্বাংশ, যেখানে ভাগলপুর রয়েছে, ভাগলপুরের কাছাকাছি এলাকাতে একদম প্রাচীন অঙ্গরাজ্য হচ্ছে, তার নাম হচ্ছে অঙ্গ। তাহলে অঙ্গ বর্তমানে বিহারের ভাগলপুরের কাছে অবস্থিত। এরপর দেখো অঙ্গের রাজধানী কি ছিল? চম্পা ছিল। কোথায় অবস্থিত ছিল চম্পা? গঙ্গা এবং চম্পা নদীর মিলনস্থলে অবস্থিত ছিল এই চম্পা। এরপর যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে চম্পার পূর্ব নাম মালিনী, এটা কোথা থেকে আমরা জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি মৎস্য এবং বায়ু পুরাণ এবং মহাভারত থেকে জানতে পেরেছি। আর সম্পদশালী হওয়ার জন্য এই চম্পার নাম খ্যাতি যথেষ্ট বেশি ছিল। তাহলে সম্পদশালী হওয়ার জন্য চম্পার কিন্তু যথেষ্ট নাম এবং খ্যাতি ছিল। এটা ভালো করে পড়বে, সেটা হচ্ছে অঙ্গ ছিল রাজতান্ত্রিক রাজ্য, চম্পা এবং গঙ্গা ছিল অঙ্গরাজ্যের নিকটস্থ নদী, আর পরবর্তীকালে অঙ্গ মগধ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে মগধ হচ্ছে সবথেকে শক্তিশালী ষোড়শ মহাজনপদ, যেটার অন্তর্ভুক্ত পরবর্তীকালে অনেকগুলো মহাজনপদই হয়েছিল, অর্থাৎ মগধ কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠতে থাকে। তাহলে এক্ষেত্রে দেখো অঙ্গ কিন্তু পরবর্তীকালে মগধের সঙ্গে যুক্ত হয়, এই জায়গাটা ভালো করে পড়বে। 2 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে অঙ্গ একটা রাজতান্ত্রিক রাজ্য ছিল বা মহাজনপদ ছিল। এছাড়া যেটা পড়বে সেটা হচ্ছে অঙ্গের রাজধানীর নাম কি? চম্পা। আর অঙ্গ কোথায় অবস্থিত? বিহারের ভাগলপুরের কাছে অঞ্চলটাতে অঙ্গ অবস্থিত। তাহলে এই কটা হচ্ছে এই স্লাইডের ইম্পর্টেন্ট পার্টটা। সেটা হচ্ছে কাশী। প্রত্যেকেই বর্তমানে কাশীর লোকেশন সম্পর্কে তোমরা জানো, কাশী সম্পর্কে। সেটা হচ্ছে কোথায় রয়েছে কাশী? বারাণসী বা বর্তমানে উত্তরপ্রদেশের বেনারস এবং তার কাছাকাছি
এলাকাতে এই কাশী মহাজনপদ ছিল। তাহলে কাশী বর্তমানে রয়েছে উত্তরপ্রদেশের বেনারস এবং তার সন্নিহিত অঞ্চলে। কাশীর যে রাজধানী ছিল সেটার নাম কি? বারাণসী। এটা পড়বে। এটা বরুণা এবং অসি নদী বা অসি নদীর দ্বারা পরিবেষ্টিত ছিল এই কাশী মহাজনপদ। যদি বলা হয় ষোড়শ মহাজনপদের মধ্যে প্রথম দিকের বা প্রাচীন যুগের সবথেকে শক্তিশালী মহাজনপদ কোনটা ছিল, তাহলে এখান থেকে পড়বে প্রথম দিকের সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল কে? কাশী ছিল সবথেকে শক্তিশালী। কাশীর রাজারা নিজেদের সমগ্র ভারতের প্রভু মনে করতেন। তাহলে এই জন্য দেখো বলা হচ্ছে কাশী ছিল প্রথম দিকে সবথেকে শক্তিশালী। কাশীর রাজারা নিজেদেরকে কি মনে করতেন? মনে করতেন সমগ্র ভারতের প্রভু। এরপর দেখো কাশীও একটা রাজতান্ত্রিক মহাজনপদ। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজার শাসন বা রাজতান্ত্রিক মহাজনপদ হচ্ছে কাশী। কার্পাস শিল্পের উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র কি ছিল? কাশী ছিল। বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কাকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কানপুরকে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এখান থেকে দেখো আরো জিনিস মনে রাখার সুবিধা হয়ে গেল যে কাশী কিন্তু কার্পাস শিল্পের জন্য উন্নত, সেটাও কিন্তু উত্তরপ্রদেশেই অবস্থিত ছিল। জাতক থেকে জানা যায় কাশীর আয়তন ছিল 300 লি। তাহলে জাতক বলে যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে আমরা কাশীর আয়তন সম্পর্কে জানতে পারি। এরপর দেখো নেক্সট যে জায়গাটা আমাদের পড়তে হবে বা মহাজনপদ সেটা হচ্ছে কোশল। কোথায় অবস্থিত ছিল? উত্তরপ্রদেশের লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌতে কোশলের অবস্থান ছিল। গোন্ডা, ফৈজাবাদ এবং বেহারাইচ এলাকা ছিল কোশলের মূল লোকেশন। পরবর্তী দেখো কোশল যে মহাজনপদ, কোশলের অবস্থান কোথায় ছিল? উত্তরপ্রদেশের লখনৌ, গোন্ডা, ফৈজাবাদ এবং বেহারাইচ এলাকাতে। সরজ নদীর দ্বারা এই কোশল রাজ্যটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছিল। তাহলে কোশল রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? সরজু নদী। এরপর দেখো উত্তর কোশল এবং দক্ষিণ কোশল বলে দুটো কোশলে বিভক্ত করেছিল সরজু নদী। উত্তর কোশলের রাজধানী ছিল শ্রাবস্তী আর দক্ষিণ কোশলের রাজধানী ছিল কুশাবতী। তাহলে এই দুটো মনে রাখবে যে কোশল উত্তরপ্রদেশে অবস্থিত আর কোশলের মধ্যে দিয়ে সরজু নদী প্রবাহিত হয়েছিল। বুদ্ধের সমসাময়িক কোশলের শাসক ছিলেন প্রসেনজিৎ। তাহলে প্রসেনজিৎকে বলা হচ্ছে বুদ্ধ বা গৌতম বুদ্ধের সমসাময়িক শাসক। তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি কোশলের রাজা ছিলেন। কাশীর প্রতিবেশী এই রাজ্যটিকে বর্তমান অযোধ্যার সঙ্গে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে কাশীর প্রতিবেশী রাজ্য হিসেবে কোশলকে কিন্তু চিহ্নিত করা হয়। এই কোশলটাও ছিল একটা রাজতান্ত্রিক রাজ্য। তাহলে কোশলও কিন্তু রাজতান্ত্রিক রাজ্য, সেটা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো এরপরে যেটা সবথেকে শক্তিশালী মহাজনপদ সেটা হচ্ছে মগধ। বর্তমান দক্ষিণ বিহারের পাটনা এবং গয়া জেলায় মগধের অবস্থান। তাহলে বিহারের পাটনা এবং গয়া এই জায়গাটাতে কার অবস্থান? এই জায়গাটাতে মগধের অবস্থান। খ্রিস্টপূর্ব 4th শতকের আগে মগধের রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ। পরে তা পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। তাহলে মগধের পূর্বের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। সেটাই পরবর্তীকালে স্থানান্তরিত হচ্ছে কোথায়? পাটলিপুত্রে। তারপরে দেখো অথর্ববেদে প্রথম মগধের উল্লেখ পাওয়া যায়। অথর্ববেদে আমরা মগধের উল্লেখ পাই। গঙ্গা, সোন, চম্পা এই 3টি নদী দ্বারা মগধ সম্পূর্ণ বেষ্টিত। মগধ অবশ্যই সবথেকে শক্তিশালী ছিল এবং তার সাথে এটা কিন্তু রাজতান্ত্রিক রাজ্য ছিল। তাহলে মগধ হচ্ছে সবথেকে শক্তিশালী রাজতান্ত্রিক রাজ্য এবং রাজধানী কোথায়? বর্তমান রাজধানী পাটলিপুত্র আর পূর্বেরটা হচ্ছে রাজগৃহ বা গিরিব্রজ। নেক্সট দেখো ব্রিজি। উত্তর বিহারে অবস্থিত এবং নেপালের তরাই অঞ্চলে অবস্থিত ছিল ব্রিজি। বৈশালী ছিল ব্রিজি এবং ব্রিজির রাজধানী যেটা সেটা ছিল হচ্ছে বৈশালী আর লিচ্ছবিদের রাজধানী ছিল এই ব্রিজি। এছাড়া দেখো ব্রিজি, বিদেহ, লিচ্ছবি,
শাক্য, গ্যাত্রিক, উগ্র, ভোজ, ঐক্যবক এই সমস্ত উপজাতিদের যে বাসস্থান, এই বাসস্থানটা ছিল হচ্ছে ব্রিজি। এই জায়গাটা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন দিতেই পারে যে এমন একটা ষোড়শ মহাজনপদের নাম লেখো যেটা অরাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ছিল। তখন মনে রাখবে ব্রিজি হচ্ছে অরাজতান্ত্রিক। যখন আমরা জানি তখন আমাদের মনে রাখবে যে যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন দেয় যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোন ষোড়শ মহাজনপদে, তাহলে সেটাও ব্রিজি হবে। আবার মহাবীরের জন্মস্থান কোন মহাজনপদে, সেটাও কিন্তু হবে ব্রিজি। কারণ ব্রিজিতে গ্যাত্রিক এবং শাক্য দুটো উপজাতি গোষ্ঠীরই বসবাস ছিল। নেক্সট মল্ল। এর পরের মহাজনপদটা দেখো, সেটা হচ্ছে মল্ল। উত্তরপ্রদেশের গোরক্ষপুর সন্নিহিত এলাকাটাতে মল্লের অবস্থান। মল্ল রাজ্যটি দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগের রাজধানী ছিল কুশিনারা বা কুশিনগর, আর দ্বিতীয় ভাগের রাজধানী ছিল পাবা। তাহলে মল্লের রাজধানী দুটো ভাগে বিভক্ত, কুশিনারা বা কুশিনগর এবং পাবা। এই সময়টাতে ভালো করে তোমাদের যেটা পড়তে হবে সেটা এটা হচ্ছে মল্ল প্রথমে রাজতান্ত্রিক ছিল, পরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা দুটো মহাজনপদের নাম পেলাম, একটা ব্রিজি একটা মল্ল। ব্রিজি এবং মল্ল দুটোই প্রজাতান্ত্রিক বা অরাজতান্ত্রিক। তাদের মধ্যে ভালো করে পড়বে, যদি বলে প্রথমে কোনটা রাজতান্ত্রিক ছিল পরে হয়ে গেছে প্রজাতান্ত্রিক, তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে মল্লের নাম। আর এই যে তোমার হচ্ছে মল্লদের রাজধানী কুশিনগরে বুদ্ধদেব কি করেন, প্রাণ ত্যাগ করেন। তাহলে আগের যেটা পড়েছিলাম ব্রিজি, সেই ষোড়শ মহাজনপদে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আর যদি বলে গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মৃত্যুবরণ করেন বা প্রাণ ত্যাগ করেন, তাহলে সেটা হবে মল্লতে তিনি কিন্তু প্রাণ ত্যাগ করেন বা মৃত্যু হয়। এরপরে দেখো চেদি। চেদির মধ্যে থেকে কি পড়তে হবে, মধ্যপ্রদেশের জব্বলপুর এবং তার সন্নিহিত এলাকাতে অবস্থিত হচ্ছে চেদি। রাজধানীর নাম কি, শক্তিমতী বা সত্যিবতী। ভারতের প্রাচীনতম উপজাতিদের মধ্যে চেদি ছিল অন্যতম, সবথেকে প্রাচীনতম যত উপজাতি ছিল। মৎস্য এবং পালি রাজ্যের চেদি রাজ্যের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আর চেদি হচ্ছে একটা রাজতান্ত্রিক রাজ্য। তাহলে চেদি হচ্ছে একটা রাজতান্ত্রিক রাজ্য। যমুনা ছিল চেদির নিকটস্থ নদী, আর চেদির রাজার নাম ছিল শিশুপাল। তাহলে এই কটা পড়বে। কোথায় লোকেশন রয়েছে, মধ্যপ্রদেশের জব্বলপুর। রাজার নাম কি, শিশুপাল। নিকটস্থ নদী কি, যমুনা। আর অবশ্যই এটাও রাজতান্ত্রিক একটা জনপদ ছিল। নেক্সট দেখো বৎস। বৎসের মধ্যে কি পড়তে হবে, উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং তৎসংলগ্ন এলাকাতে বৎসের অবস্থান রয়েছে। এখানে দেখো বৎসের রাজধানী কি, কৌশাম্বী, যেটাকে কোশল গ্রামও বলা হয়। এই বৎসতেও আমরা দেখতে পাই কার্পাস শিল্পের উন্নতির কারণে অর্থনৈতিক দিক থেকে বৎস বেশ সমৃদ্ধশালী ছিল। কথা শরীর সাগরে বৎসরাজ উদয়নের বিজয়ের কাহিনী কিন্তু বর্ণনা রয়েছে। তাহলে কথা শরীর সাগরে মনে রাখবে বৎসর যে রাজা উদয়ন, তার কিন্তু দিগ্বিজয়ের কথা বা বিজয়ের কথা উল্লেখ করা আছে। বৎস ছিল একটা রাজতান্ত্রিক রাজ্য, আর বৎসের কাছাকাছি দুটো নদী ছিল হচ্ছে যমুনা এবং গঙ্গা। নেক্সট দেখো পরবর্তী যেটা, সেটা হচ্ছে কুরু। কুরুর ক্ষেত্রে কি, বর্তমানে দিল্লি এবং তৎসংলগ্ন এলাকাতে কুরুর অবস্থান ছিল। কুরুর রাজধানীর নাম কি, ইন্দ্রপ্রস্থ, যেটা বর্তমান দিল্লি নামে পরিচিত। তাহলে যেটা দিল্লি সেটা আগে ইন্দ্রপ্রস্থ ছিল এবং সেটা কুরুর রাজধানী ছিল। কুরু রাজ্যের গুরুত্বপূর্ণ অপর একটি শহর হচ্ছে হস্তিনাপুর। কুরু রাজ্য প্রথম দিকে রাজতান্ত্রিক হলেও পরবর্তীকালে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে কুরু প্রথম দিকে কি ছিল, প্রথম দিকে রাজতান্ত্রিক, পরবর্তীকালে এখানেও কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। থানেশ্বর এবং কুরুক্ষেত্র এই দুটো জায়গায় প্রাচীন কুরু রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহলে থানেশ্বর আর কুরুক্ষেত্র কোন জনপদের অন্তর্গত ছিল, কুরুর অন্তর্গত ছিল।
পাঞ্চাল। উত্তর প্রদেশের দোয়াব এবং রোহিলখণ্ড এলাকায় পাঞ্চালের অবস্থান। আর এই পাঞ্চালটা কার প্রতিবেশী ছিল? পাঞ্চাল ছিল কুরুর প্রতিবেশী। আর কি ছিল দেখো, এই যে পাঞ্চালের উত্তরাংশের রাজধানীর নাম ছিল অহিচ্ছত্র, আর দক্ষিণাংশের রাজধানী ছিল কাপিল্য, তাহলে কাম্পিল্য। তাহলে এই দুটো একটুখানি দেখবে। আর পাঞ্চাল রাজতান্ত্রিক মহাজনপদ ছিল। পাঞ্চালে প্রজাতান্ত্রিক শাসন পরবর্তীকালে এসেছিল। গঙ্গা নদী পাঞ্চালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে উত্তরপ্রদেশে পাঞ্চাল অবস্থিত, আর গঙ্গা নদী কিন্তু এই পাঞ্চালের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো মৎস্য। বর্তমানে রাজস্থানের জয়পুর, আলোয়ার আর ভরতপুরের কিছু অংশে এই মৎস্য রাজ্যের অবস্থান ছিল। মৎস্যের যে রাজধানী ছিল সেটার নাম কি? বিরাটনগর। তাহলে মৎস্যের রাজধানীর নাম ছিল বিরাটনগর। মৎস্য রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা বিরাটের নাম অনুসারে রাজধানীর নাম বিরাটনগর হয়। তাহলে মৎস্যের রাজার নাম কি? সেটা হচ্ছে বিরাট, আর সেখান থেকে এটার রাজধানীর নাম বিরাটনগর হয়। সম্রাট অশোকের বহু শিলালিপি থেকে মৎস্যের উল্লেখ পাওয়া যায়। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে অশোকের শিলালিপি থেকে কোন মহাজনপদের উল্লেখ পাওয়া যায়, তখন সেটা হবে বিরাট, মৎস্য। অশোকের শিলালিপি থেকে মৎস্যের উল্লেখ পাওয়া যায়। এটাও রাজতান্ত্রিক রাজ্য। মৎস্যের মধ্যে দিয়ে চম্বল এবং সরস্বতী নামে দুটো নদী প্রবাহিত হয়েছে। চম্বল এবং সরস্বতী, যেটা মৎস্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো সুরসেন। উত্তরপ্রদেশের মথুরা এবং তার কাছাকাছি এলাকাতে এই সুরসেন অবস্থিত। এর রাজধানী কোথায় ছিল? সুরসেনের রাজধানী ছিল মথুরাতে। প্রাচীন গ্রিক লেখকদের বর্ণনায় সুরসেন সৌরসেনয় এবং মথুরা মেথোরা নামে কিন্তু পরিচিত ছিল। এই সুরসেন ছিল একটা রাজতান্ত্রিক অঞ্চল বা মহাজনপদ। সুরসেনের নিকটস্থ নদীর নাম কি ছিল? যমুনা ছিল। আর মেগাস্থিনিসের বর্ণনায় মথুরা ছিল কৃষ্ণ উপাসনার কেন্দ্রস্থল। তাহলে এই জায়গা। তারপর দেখো সুরসেনের শাসক অবন্তিপুত্র ছিলেন গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য। তাহলে সুরসেনের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন অবন্তিপুত্র, ইনি গৌতম বুদ্ধের অন্যতম শিষ্য ছিলেন। দেখো নেক্সট স্লাইডে কি বলছে। নেক্সট স্লাইডে ষোড়শ মহাজন পদের মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে অসমক, অর্থাৎ যেটা কোথায় অবস্থিত? যেটা একমাত্র ষোড়শ মহাজন পদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। কি বলছে? কোথায়, কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে, অর্থাৎ গোদাবরী নদীর উপত্যকায় অসমক মহাজন পদটি অবস্থিত ছিল। এখানে দেখো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এটা কোন রাজ্যের অন্তর্গত ছিল? সেটা হচ্ছে মহারাষ্ট্রের অন্তর্গত ছিল। এবং অসমকের যে রাজধানী তার নাম কি? কোটান বা কোটালি। তাহলে এইটা একটুখানি পড়বে। দেখো দাক্ষিণাত্যে অবস্থিত একমাত্র মহাজন পদ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা কোশ্চেনের জন্য, যে ষোড়শ মহাজন পদের মধ্যে 15টাই ছিল উত্তর ভারতে অবস্থিত, মাত্র একটা ছিল দক্ষিণ ভারতে, যেটাই হচ্ছে এই অসমক মহাজন পদ। এটাই ভালো করে মনে রাখবে। আর কি? আর দেখো অসমকের রাজারা ছিলেন ইক্ষ্বাকু বংশীয়। তাহলে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না হলেও যেখানে সবথেকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে কি অসমকের রাজধানীর নাম এবং তার সাথে অসমক কোন নদীর উপত্যকায় অবস্থিত। আর 3 নাম্বার কথা হচ্ছে অসমক হচ্ছে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদের মধ্যে অন্যতম। নেক্সট দেখো পরের যে ষোড়শ মহাজন পদ সেটা হচ্ছে অবন্তী। রাজ্যের নাম বারবার করে বলছি পড়তে হবে। অবন্তী মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের পশ্চিম দিকে মালব অঞ্চলটা জুড়ে ছিল এই অবন্তীর অবস্থান। অবন্তীর আবার দুটো রাজধানী ছিল। প্রথমটা দেখো উত্তরাংশের রাজধানীর নাম উজ্জয়িনী ছিল, আর দক্ষিণাংশের রাজধানীর নাম ছিল মহিষ্মতি। তাহলে অবন্তীর দুটো রাজধানী, উত্তরাংশের নাম হচ্ছে উজ্জয়িনী, দক্ষিণাংশের নাম ছিল মহিষ্মতি। নেক্সট দেখো চন্দ্রপ্রদ্যোৎ ছিলেন অবন্তীর শাসক। অবন্তীর মধ্যে দিয়ে যে নদীটা গেছে সেই নদীটা হচ্ছে বেত্রবতী নদী নামে আমাদের কাছে পরিচিত। এটা একটি রাজতান্ত্রিক রাজ্য, অর্থাৎ রাজাদের শাসন করা একটা রাজ্য হলো
বা ষোড়শ মহাজনপদের মধ্যে অন্যতম মহাজনপদ হলো এই অবন্তী। নেক্সট পয়েন্ট দেখো কি বলছে। নেক্সট পয়েন্ট এখানে ষোড়শ মহাজনপদের একটা ম্যাপ তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে যাতে তোমরা খুব ভালোভাবে আরেকবার দেখে নিতে পারো। এইটা হচ্ছে গান্ধারের লোকেশন, এটা হচ্ছে কম্বোজের লোকেশন। এছাড়া দেখো এই যে এখানে হচ্ছে মৎস্য, এখানে অবন্তী, এখানে চেদি রয়েছে, এখানে অসমকা রয়েছে, এখানে দেখো রয়েছে হচ্ছে সুরসেন, এখানটাতে দেখো রয়েছে পুরু, এখানে পাঞ্চাল রয়েছে, এখানে কোশলা রয়েছে, মল্ল রয়েছে, কাশী রয়েছে, মগধ যেটা সবথেকে শক্তিশালী ষোড়শ মহাজনপদ এবং শেষ পর্যন্ত যার অস্তিত্ব ছিল সেই মগধের অস্তিত্ব, এটা ব্রিজি, এটা অঙ্গ আর এটা বৎস। তাহলে এই মহাজনপদগুলোর অবস্থান দেখতে পাচ্ছ, তার মধ্যে মগধটা মনে রাখবে একদম শেষ পর্যন্ত এই মগধ ষোড়শ মহাজনপদটাই ছিল। মানে মহাজনপদের মধ্যে মগধেরই অস্তিত্ব ছিল, কারণ মগধ ছিল সবথেকে শক্তিশালী। পরের পয়েন্ট দেখো কি রয়েছে, গান্ধার। তাহলে গান্ধারটা কি? এটা একটা রাজতান্ত্রিক রাজ্য ছিল, রাজতান্ত্রিক অর্থাৎ রাজাদের শাসন করা রাজ্য ছিল। গান্ধারের মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে সেটার নাম কি? সেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু। গান্ধারের রাজধানীর নাম ছিল তক্ষশিলা। সেই সময় শিক্ষা এবং বাণিজ্যের জন্য তক্ষশিলা খুবই বিখ্যাত ছিল, সেই জন্য তক্ষশিলা কিন্তু গান্ধারেরই রাজধানী এবং সেটা কিন্তু শিক্ষা এবং তার সাথে কি বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। পৃথিবীর অন্যতম প্রাচীন শিক্ষা কেন্দ্র যদি বলা হয় তাহলেও মনে রাখবে তক্ষশিলা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যেটা তোমাদের পড়তে হবে, পাণিনি মানে ব্যাকরণবিদ পাণিনি এবং পণ্ডিত কৌটিল্য প্রত্যেকেই তক্ষশিলা মহাবিহার থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে ওই সময়কারের বড় বড় যত ব্যক্তিত্ব ছিলেন, পাণিনি ছিলেন, তারপরেও দেখো কৌটিল্য, সবাই কিন্তু তক্ষশিলা থেকেই নিজেদের জ্ঞান অর্জন করেছিলেন। এরপরে দেখো এই যে গান্ধার শিল্পের জন্য খুব বিখ্যাত ছিল, গান্ধারের কেন্দ্র হিসেবে তক্ষশিলা। আর দেখো কি বলা হচ্ছে, কোনটা পড়বে সেটা হচ্ছে এই জায়গাটা 1980 খ্রিস্টাব্দে ইউনেস্কো তক্ষশিলাকে বিশ্ব ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছিল। তাহলে কত সালে এই গান্ধারের অন্তর্গত তক্ষশিলাকে 1980 তে ইউনেস্কো এই তক্ষশিলাকে, যেটা গান্ধারের রাজধানী, তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছিল। নেক্সট দেখো কম্বোজ। কম্বোজের মধ্যে থেকে কি জানতে হবে আমাদের? কম্বোজ বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানের হাজারা জেলায় অবস্থিত কম্বোজ। কম্বোজের রাজধানীর নাম কি ছিল? রাজপুর ছিল কম্বোজের রাজধানী। হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এবং কাশ্মীর এগুলো সবই কম্বোজের অন্তর্গত। প্রথমে এটা ছিল রাজতান্ত্রিক, পরে কম্বোজও হয়ে যায় প্রজাতান্ত্রিক একটা মহাজনপদ। তাহলে এটাও কিন্তু সাথে মনে রাখতে হবে। দেখো আমরা 16টা মহাজনপদের আলোচনা কমপ্লিট করলাম। এবার এই স্লাইডটার মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো আমরা একটুখানি আলোচনা করে নেব বা দেখে নেব যে ইম্পর্টেন্ট কি কি এমসিকিউ টাইপের প্রশ্ন আমাদের দিতে পারে। সেটা হচ্ছে ষোড়শ মহাজনের পদের মধ্যে প্রজাতান্ত্রিক কি কি ছিল? ব্রিজি ছিল এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক, বাকি সবগুলোই ছিল রাজতন্ত্র শাসিত, এটা মনে রাখবে। এছাড়া দেখো জনপদগুলির মধ্যে শুধুমাত্র অবন্তী, বৎস, মগধ এবং কোশল এই চারটে ছিল সবথেকে শক্তিশালী। তাহলে 16টার মধ্যে অবন্তী, বৎস, মগধ আর কোশল এরা ছিল সবথেকে শক্তিশালী, আর এর মধ্যে মগধ ছিল কিন্তু সবথেকে বেশি শক্তিশালী। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি, যেটা গোদাবরী নদীর উপত্যকায় অবস্থিত? সেটার নাম হচ্ছে অসমক। গৌতম বুদ্ধ কোন মহাজনপদ, মল্ল মহাজনপদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? ব্রিজি মহাজনপদকে রাষ্ট্রসংঘ বলা হতো কারণ ব্রিজিতে 36টা ক্ষুদ্র অঞ্চল সংঘবদ্ধভাবে হয়ে অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাহলে ব্রিজিকে কি বলা হয়? রাষ্ট্রসংঘ, কারণ এর মধ্যে 36টা অঞ্চল কিন্তু একত্রিত হয়ে অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ষোড়শ মহাজনপদের প্রথম যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার। তাহলে ষোড়শ মহাজনপদের প্রথম যিনি রাজা
তিনিই হচ্ছে বিম্বিসার। এইভাবে দেখো আমাদের 16টা মহাজন পদ, এবং তারপরে কি আস্তে আস্তে সেই মহাজন পদগুলো একটা একটা করে বিলুপ্ত হতে থাকলো, এবং এই মহাজন পদগুলো বিলুপ্ত হতে হতে বা একটার সাথে আরেকটা যুক্ত হতে হতে, বিলুপ্ত বলা ভুল, একটা মহাজন পদের সাথে আরেকটা মহাজন পদ মানে যুক্ত হতে হতে সেটা একটা বড় আকারের মহাজন পদ ধারণ করলো। তাদের মধ্যে মগধ হচ্ছে সবথেকে শক্তিশালী এবং মগধ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক শক্তি হিসেবে থেকে গেল। পরের যে ক্লাসটা আসছে সেখানে আমরা মগধের উত্থান এবং মগধের বিভিন্ন রাজা, বিভিন্ন বংশের যে শাসন, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। কারণ সব মহাজনপদ তো শেষ পর্যন্ত থাকতে পারেনি, কারোর কারোর শক্তি হ্রাস পেয়েছে, সঠিক শাসকের অভাবের জন্য সেই মহাজনপদটা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলেছে। তখন পার্শ্ববর্তী কোনো মহাজনপদ বা রাজনৈতিক শক্তি ওই অঞ্চলটাকে দখল করে নিজের শক্তি বৃদ্ধি করেছে। এইভাবে ষোড়শ মহাজনপদগুলো আস্তে আস্তে প্রত্যেকে শক্তি হারিয়ে মগধ, যেটা সব থেকে শক্তিশালী মহাজনপদ রূপে প্রতিষ্ঠিত হলো, তার ইতিহাস আমরা সামনের দিনের ভিডিওতে জানব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।